7,90,000 কোটি টাকার বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা 5,64,000 কোটি। বৈষম্যহীন ও টেকসই অর্থ ব্যবস্থা করার প্রত্যয়। বাজেট প্রস্তাবনায় দাম বাড়ছে এসি, ফ্রিজ, মোবাইল ফোন, মোটরসাইকেল সহ বিভিন্ন পণ্যের কমছে তরল দুধ, কলম ও জ্বালানি তেলের দাম। একমত হওয়া বিষয় নিয়ে জুলাই সনদ করবে সরকার। ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার বৈঠক আজ। এক মাসের মধ্যে সংস্কার বাস্তবায়ন করে ডিসেম্বরে নির্বাচন সম্ভব বলছে বিএনপি। নির্বাচনের তারিখ ঘোষণার আগে জুলাই সনদ চায় এনসিপি। কোরবানির পশুতে ভরপুর রাজধানীর গাবতলী হাট। ঈদের 2-1 দিন আগে জমবে কেনাবেচা, আসা ব্যাপারীদের দাম বেশির অভিযোগ ক্রেতার। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রতিনিয়তই ঘটছে ডাকাতি, আতঙ্কিত চালক ও যাত্রীরা। নজরদারি জোরদারের কথা বলে দায় সারছে পুলিশ। এবং আশুলিয়ায় নির্মাণ কাজের কারণে সড়কে যানজট, খানাখন্দে জমা পানি বাড়াচ্ছে ভোগান্তি। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতি পুলিশের। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে সরকার। নির্বাচিত সরকার না থাকায় সংসদের পরিবর্তে বিটিভিতে সোমবার এ বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ, যেখানে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 5.5% এবং মূল্যস্ফীতি 6.5% মধ্যে রাখার আশা করছেন তিনি। এবার আকার কিছুটা কমলেও জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় জানান অর্থ উপদেষ্টা। আরও জানাচ্ছেন এম এ আজিম। বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় শিরোনামে অন্তর্বর্তী সরকারের বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। আমাদের এবারের বাজেট কিছুটা ব্যতিক্রমধর্মী। দেশের ইতিহাসে প্রথমবারের মতো আমরা বিগত বাজেটে ছোট আকারের বাজেট আগামী অর্থবছরের জন্য প্রস্তাব করছি। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে আকার ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা, যা আগের বছরের চেয়ে 7,000 কোটি টাকা কম। একই সঙ্গে বিগত সময়ে বাড়তে থাকা বাজেটের আকার প্রথমবার কমল। মোট বাজেটের 5,60,000 কোটি টাকাই ব্যয় করা হবে বেতন ভাতা, ভর্তুকি সহ দেশ পরিচালনায়। আর উন্নয়নের জন্য ব্যয় করা হবে 2,45,609 কোটি টাকা। পরিচালন ব্যয়ের 5,60,000 কোটি টাকার মধ্যে আবর্তক ব্যয় ধরা হয়েছে 4,98,000 কোটি টাকা। আর অভ্যন্তরীণ ঋণের সুদ 1 লাখ কোটি টাকা ও বৈদেশিক ঋণের সুদ 22,000 কোটি টাকা। উন্নয়ন ব্যয় বরাদ্দ 2,45,000 কোটি টাকার স্কিম 5,303 কোটি টাকা। এডিপি বহির্ভূত বিশেষ প্রকল্পে 7,751 কোটি, বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য 2,30,000 কোটি, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচিতে 2,555 কোটি টাকা ধরা হয়েছে। খরচের 7,90,000 কোটি টাকার 5,64,000 কোটি টাকা আসবে রাজস্ব আদায় থেকে, যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড অন্তর্ভুক্ত কর 4,99,000 কোটি টাকা, এনবিআর বহির্ভূত কর 19,000 কোটি টাকা ও কর বহির্ভূত আয় 46,000 কোটি টাকা এবং বৈদেশিক অনুদান 5,000 কোটি টাকা ধরা হয়েছে। আয়ের পর বাজেটে ঘাটতি থাকছে 2,26,000 কোটি টাকা। ঘাটতি পূরণে 1,05,000 কোটি টাকা বৈদেশিক ঋণ ও 1,01,000 কোটি টাকা অভ্যন্তরীণ ঋণ নেয়ার পরিকল্পনা সরকারের। এবারের বাজেট সংসদে উপস্থাপন না হওয়ায় নাগরিকদের মতামত নেবে অর্থ মন্ত্রণালয়। মতামতের ভিত্তিতে চূড়ান্ত হওয়া বাজেট আগামী 23 জুনের পর যে কোনো দিন উপদেষ্টা পরিষদে অনুমোদন দেয়া হবে। পরে তা রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে আগামী 1 জুলাই থেকে কার্যকর হবে। জুলাই অভ্যুত্থানের পর যে আশায় আমরা বুক বেঁধেছিলাম তা খুব শীঘ্রই আমরা পূরণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে নাগরিকদের জন্য কিছু পণ্যে থাকছে সুখবর, আবার কিছু পণ্যে গুনতে হবে বাড়তি শুল্ক। দাম বাড়ার তালিকায় রয়েছে এসি, ফ্রিজ, মোবাইল ফোন, মোটরসাইকেল সহ বিভিন্ন পণ্য। আর দাম কমার তালিকায় রয়েছে তরল দুধ, আইসক্রিম, স্যানিটারি ন্যাপকিন,
কলম ও জ্বালানি তেল সহ বেশ কিছু পণ্য। বাজেটে এসব পণ্যের চিত্র তুলে ধরছে সাদ আহমেদ। পরিশ্রমের টাকায় শখের বাড়ি বানাবেন, এ অর্থ বছরে বাড়াতে হবে বাজেট। রডের আমদানিতে ব্যাট 20 থেকে 23% এবং উৎপাদনে বাড়ছে 20%। এতে প্রতি টনে বাড়তি গুনতে হবে 1400 টাকা। ক্ষুধা মেটাতে চুলা জ্বালাতেও গুনতে হবে বাড়তি শুল্ক, কেননা এলপিজি গ্যাসে ব্যাট অব্যাহতি সুবিধা কমানো হয়েছে। এতে বাড়তে পারে এলপিজি সিলিন্ডারের দাম। খাবার সংরক্ষণ কিংবা ঠান্ডা পানি পানেও বাড়াতে হবে বাজেট। রেফ্রিজারেটরের ভ্যাট বাড়ছে 7.5% থেকে 15% পর্যন্ত। সেই সঙ্গে সমপরিমাণে এসিতেও বাড়ানো হয়েছে ভ্যাট। জ্যাম এড়ানো ও সময় বাঁচাতে মোটরসাইকেল কিনতেও দিতে হবে বাড়তি শুল্ক। হতাশায় ডুবে সিগারেট ফুঁকবেন, সেখানেও সুখ নেই। প্রতিবারের মতো এবারও সিগারেটে বেড়েছে শুল্ক। সম্পূরক শুল্ক হার 150% থেকে বাড়িয়ে করা হয়েছে 300%। এদিকে দাম বাড়ার তালিকায় রয়েছে মুঠোফোন, ব্যাটারি চালিত রিকশার যন্ত্রাংশ, লিপস্টিক সহ বিভিন্ন প্রসাধনী, ওয়ান টাইম প্লাস্টিক পণ্য, শেভিং ব্লেড। পোশাক কারখানা মালিকদের জন্য রয়েছে দুঃসংবাদ। দেশীয় টেক্সটাইল মিলে উৎপাদিত সুতায় বাড়ছে ভ্যাট। সেই সঙ্গে হেলিকপ্টারের যন্ত্রাংশ, চকলেট, মার্বেল, গ্রেনাইট, পাথরেও বাড়ানো হয়েছে শুল্ক। তবে বেশ পণ্যে রয়েছে সুখবরও। এগুলোর মধ্যে অন্যতম হলো তরল দুধ। প্যাকেটজাত তরল দুধে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া প্রস্তাবিত 2025-26 বাজেটে এলএনজি আমদানিতে 15% ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব রয়েছে। শুল্ক কমছে জ্বালানি তেলও। ফুয়েল অয়েলের শুল্ক 5% এবং অন্যান্য জ্বালানি আমদানিতে 10% থেকে 3% কমতে যাচ্ছে। নন অ্যালকোহলিক জুস আমদানিতে কমানো হয়েছে 50%, কলমে অব্যাহতি দেওয়া হয়েছে ভ্যাট। এছাড়া পরিশোধিত চিনি আমদানিতে টন প্রতি শুল্ক কমানো হয়েছে 500 টাকা। আইসক্রিমে সম্পূরক শুল্ক 10% থেকে কমিয়ে করা হয়েছে 5%। স্যানিটারি ন্যাপকিন, বিদেশি জুতায় কমছে দাম। শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে 30 ইঞ্চির মনিটরে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। 2025-26 অর্থ বছরের বাজেট নিয়ে যতটা না সাধারণ মানুষের ভাবনা, তার চেয়ে বেশি চিন্তা নিত্যপণ্যের বাজার আর আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য নিয়ে। এবারের বাজেট কতটা জনবান্ধব আর সাধারণ মানুষই বা কি বলছেন, বিস্তারিত দেখুন শাহাদাত নিশাদের রিপোর্টে। বাজেট সেটা সাধারণ মানুষ যতটা না বোঝে তার চেয়ে বেশি বোঝে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমবে কিনা, ব্যবসা বাণিজ্য সহজ হবে কিনা, বাস ভাড়া সহ জীবনযাত্রায় ব্যয় কমবে এরকম উদ্যোগ নেওয়া হবে কিনা, সর্বোপরি সংসার চালানোর খরচ কমবে কিনা। এর বাইরে চাহিদা না থাকলেও এবারের বাজেটে জনসাধারণের প্রত্যাশার মাত্রা যেন বেশি। কিন্তু সম্পদের স্বল্পতা, উচ্চ মুদ্রাস্ফীতি, আর্থিক সংকট, আইএমএফের চাপ, চলমান সংস্কার কার্যক্রম, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের চাপ, সামাজিক সংকট সহ হাজারো রকমের অস্থিরতার মধ্যে নতুন বাংলাদেশের জন্য সোমবার 2025-26 অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। এত সব চাপের মধ্যে জনগণের আকাঙ্ক্ষার বাজেট কতটুকু জনবান্ধব হয়েছে? ঘোষণাকৃত বাজেট অনুযায়ী এবার চাল, ডাল, তেল, চিনি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর শুল্ক কর কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। একই সাথে কলম, প্যাকেটজাত দুধ ও স্যানিটারি ন্যাপকিনের দাম কমবে। শিশুদের পছন্দের আইসক্রিমের দামও কমবে। একই সাথে বাড়ানো হতে পারে সিগারেট, অনলাইন কেনাকাটা, রড, প্রসাধনী সামগ্রী, সাবান, শ্যাম্পু, শিশুদের খেলনা, দেশে তৈরি মোবাইল ফোন, গৃহস্থালী প্লাস্টিক সামগ্রী, এলপিজি, দেশের তৈরি এলপিজি সিলিন্ডার সহ বেশ কিছু ইলেকট্রিক সামগ্রী। বাজেটে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম কমায় অনেকটা সন্তুষ্ট সাধারণ মানুষ। এখন যে বাজেটে যে বিষয়টা দেওয়া হয়েছে, আমার মনে হয় এটা সাধারণ মানুষের জন্য খুবই উপকার হবে। এটা হচ্ছে জনবান্ধব বাজেট। কেউ আবার আয়ের সাথে মেলাতে পারছে না ব্যয়ের খাতাও। 10-20 টাকা যদি কেজিতে কমতো তাহলে মানুষ একটু শান্তি পাইতো। আমরা যারা দেশের গরিব মানুষ, আমাদের যে চলাফেরার যে একটা ব্যবস্থা বা আয় উপার্জন, এটা নিয়ে তো সত্যিকার অর্থেই আমাদের চলা কষ্ট। টাকা পয়সা আছে তাদের লাগে তো কোনো সমস্যা নাই, আমাদের মতো নিত্য মানুষের লাগে অনেক সমস্যা। সাধারণ মানুষের কথা তো চিন্তা করে বাজেট ঘোষণা দেয় নাই। বাজেট ঘোষণা দিছে বড় লোকের জন্য, বড় লোক আরো বড় লোক হইব। কারো আবার দাবি বাজারের সিন্ডিকেট না ভাঙলে এই বাজেটেও সুফল পাবে না সাধারণ মানুষ। কোনো বাজার নাই যে জায়গায় কোনো সিন্ডিকেট নাই, একটা জিনিসের দাম বলে সবাই দাম বাড়ায় দেয় একসাথে। সিন্ডিকেট ভাঙা দরকার জিনিসপাতি কমানোর আগে। অনেকে বলছেন দ্রব্যের দাম স্থিতিশীল রাখাটাই এই সরকারের বড় চ্যালেঞ্জ। তবে গতানুগতিক বাজেট থেকে এবারের বাজেটের ভিন্নতাও দেখছেন কেউ কেউ। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলো নিয়ে জুলাই সনদ তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছে, আজ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হচ্ছে দ্বিতীয় দফার আলোচনা। দিনভর এ আলোচনা সরাসরি সম্প্রচার করবে বিটিভি নিউজ। বিস্তারিত আলী আক্কাস আকাশের প্রতিবেদনে। সময়ের স্বল্পতা আছে। সোমবার বিকেলে ঐকমত্য কমিশনের সঙ্গে সর্বদলীয় বৈঠকে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বলেন, জুলাই সনদ তৈরি করাই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। তাই যেসব বিষয়ে এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য হয়েছে সেগুলো নিয়ে তৈরি করা হবে জুলাই সনদ। বাংলাদেশ খেলাফত প্রধান উপদেষ্টা বলেন, বিভক্তির জন্য রাজনীতি সৃষ্টি করা হয়নি, রাজনীতি সৃষ্টি করা হয়েছে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, দেশের মঙ্গলের জন্য। সেই সুযোগ যেন হারিয়ে না যায় সেদিকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। অনেকগুলো বিষয় আছে, কাছাকাছি এসে গেছি, আরেকটু হলে আমাদের তালিকাতে আরেকটা সুপারিশ যুক্ত হয় ওই ঐকমত্যের সুপারিশে। তো এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি। এ সময় প্রধান উপদেষ্টা সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে করা বৈঠকে সবচেয়ে বেশি আনন্দ পান বলে অনুভূতি প্রকাশ করেন। সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা হচ্ছে বলে স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টা। অত্যন্ত আনন্দিত হয়েছে যে কত গভীরভাবে আপনারা এটাতে গিয়েছেন, এবং শুধু ওনাদের সঙ্গে কমিশনের সঙ্গে আলাপ করে না, নিজেদের ভেতরে আলাপ করেছেন এবং আন্তরিকভাবে বুঝে আমাদেরকে বলার চেষ্টা করেছেন, আপনাদের সঙ্গে বিতর্ক করেছেন কমিশনের সঙ্গে। এবং প্রতিবারে যখন প্রফেসর আলী রিয়াজ আমার সঙ্গে কথা বলে উনি খুব উচ্ছ্বসিত হন। এটা আমাকে অত্যন্ত হৃদয়ে টাচ করে আমাকে, যে এরকম আগ্রহ নিয়ে সবাই যদি আমরা বসি নিশ্চয়ই একটু ভালো কিছু এর মধ্যে থেকে আসবে। রাজনৈতিক দলের পক্ষ থেকেই আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে নমনীয়তা, রাষ্ট্রীয় এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে যে নমনীয়তা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রদর্শন করা হয়েছে তা আমার কাছে মনে হয়েছে অভূতপূর্ব। এদিকে বিকেলে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, দ্রুতই জুলাই চার্টার করবে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐকমত্য কমিশনের এ বৈঠকে অংশ নেন 28টি রাজনৈতিক দল। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে 23টি দল ডিসেম্বরে জাতীয় নির্বাচন দাবি করলেও 3 দলের ভিন্ন অবস্থান বলে জানিয়েছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। সাংবিধানিক সংস্কার ছাড়া বাকি যে কোনো সংস্কার 1 মাসের মধ্যে সম্ভব উল্লেখ করে নির্বাচন ডিসেম্বরের বাইরে যাওয়ার কারণ নেই দাবি বিএনপির। এদিকে জুলাই সনদ তৈরির আগে নির্বাচন চায় না এনসিপি। আর জামায়াত বলছে ডিসেম্বর থেকে এপ্রিলেই হতে পারে জাতীয় নির্বাচন। বিস্তারিত সাইফুল দীপনের প্রতিবেদনে। সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে সংবাদ মাধ্যমে কথা বলেন রাজনৈতিক দলের নেতারা। সংলাপে গেল 3 মাসে ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের জায়গায় কতটুকু পৌঁছাতে পারল তার সারসংক্ষেপ দাবি করেন নেতারা। আমরা বলেছি সেই 3 মাসের আলোচনার সারসংক্ষেপ কি? সংস্কার ইস্যু ছাপিয়ে বৈঠকে রাজনৈতিক দলগুলোর প্রস্তাবনায় উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করে। প্রধান উপদেষ্টা বলছে ডিসেম্বর থেকে জানুয়ারি। আমরা বলেছি যে ডিসেম্বরে হলে ভালো, ডিসেম্বরের আগে কেন নয়? মাননীয় প্রধান উপদেষ্টা তিনি এই ব্যাপারে মানুষের সংশয় দূর করতে পারেন। নির্বাচনের তারিখ এবং অন্যান্য যেটা আমরা বললাম বিচার এবং সংস্কার, সেগুলো সুনির্দিষ্ট রোডম্যাপটা ঘোষণা করে আমরা 30শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের আগে নির্বাচনের তারিখ চায় না তার দল। নির্বাচন কমিশন পুনর্গঠনেরও দাবি জানান তিনি। যেখানে জনগণ তার ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা, শাসন ব্যবস্থা পরিবর্তনের মৌলিক সংস্কারের রূপরেখা দেখতে পারবে, সেই জুলাই সনদ হওয়ার পরে একই সাথে আমরা তখন নির্বাচনের তারিখটি যাতে সরকার ঘোষণা করে আমরা সেই দাবি জানিয়েছি। কোনো সুনির্দিষ্ট তারিখে অনড় না থেকে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বর থেকে এপ্রিলের যে কোনো সময়ে নির্বাচনের দাবি জানায় জামায়াতে ইসলামী। আমরা ফ্লেক্সিবল এবং আপনাকে কোনো ডেট আমরা নির্দেশও দিতে চাই না, ডিক্টেটও করতে চাই না। আপনি আমাদের সেন্টিমেন্ট অবশ্যই আজকে প্রকাশ পেয়েছে, আপনি বুঝেছেন। এর মাঝে ডিসেম্বর টু এপ্রিল একটা সুইটেবল টাইমে আপনি একটা ডেট দিলেই জনমনে যখন কিছুটা সংখ্যা এবং অস্বস্তি আছে আমরা বিশ্বাস করি এটা কেটে যাবে।
রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তী সরকারের দূরত্ব কমিয়ে আনার তাগিদের পাশাপাশি বিতর্কিত উপদেষ্টাদের বাদ দেওয়ার দাবি জানানো হয়েছে বলেও জানান নেতারা। তারা যাতে তাদের নিরপেক্ষতা বজায় রাখে, কোনো দল যাতে আসলে মনে না করে যে সরকার কারো কারোর প্রতি পক্ষপাত করছে, কোনো বিষয়ের প্রতি সংস্কারের চাইতে বেশি মনোযোগ দিচ্ছে। সব ইস্যুতে ঐক্যমত্য হবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, এটিই গণতন্ত্রের সৌন্দর্য। ঐক্যমত্যে পৌঁছানো বিষয়গুলো দ্রুত বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ হতে জুলাই সনদ করার আহ্বান জানান তিনি। কথা বলেন সংস্কার ও নির্বাচন নিয়েও। আমরা মনে করি ডিসেম্বরের ভিতরে নির্বাচন অনুষ্ঠান করা জাতীয় সংসদের খুবই সম্ভব এবং এর আগেই জরুরি ভিত্তিতে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন, বিশেষ করে নির্বাচনমুখী, সেই সংস্কারগুলোকে চিহ্নিত করে আমরা ঐক্যমতের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করি এবং সেই এমন কোনো সংস্কার নাই যেগুলো 1 মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না। মঙ্গলবার বেলা 11টায় ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আবারও বসবে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ দুপুর 1টা থেকে বিকেল 4টা পর্যন্ত SITA সার্ভার রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। এই সময়ে সার্ভার নির্ভর চেক ইন ও অন্যান্য প্রক্রিয়াগুলো সাময়িকভাবে বন্ধ থাকবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, এই 3 ঘন্টায় নির্ধারিত এয়ারলাইন্স সমূহ ম্যানুয়ালি চেক ইন কার্যক্রম সম্পন্ন করবে। আরও জানা যায়, যাত্রী সেবা নিশ্চিত করতে সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্স কর্তৃক নির্ধারিত সময় অনুযায়ী বিমানবন্দরে যথাসময়ে রিপোর্ট করার বিষয়ে জানানো হয়েছে। এ বিষয়ে বিচলিত না হয়ে সবার আন্তরিক সহযোগিতাও কামনা করছেন তারা। রাজধানীতে চুরি, ডাকাতি, ছিনতাই রোধে রাতে রাজধানীর মিরপুরে যৌথ তল্লাশি চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। এ সময় বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বেশ কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হয়। মাদকসহ আটক করা হয় 2 জনকে। সনি বর্মনের ক্যামেরায় আরও জানাচ্ছেন এনআই নাহিদ। নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গভীর রাতে রাজধানীতে পুলিশ সেনাবাহিনীর যৌথ তল্লাশি অভিযান। রোববার রাতে মিরপুর 2-এর সড়ক পথে এ তল্লাশি কার্যক্রম চালায় যৌথ বাহিনী। এ সময় বিশেষ চেকপোস্ট বসিয়ে প্রাইভেট কার, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করা হয়। যৌথ বাহিনীর বিশেষ তল্লাশি কার্যক্রমকে স্বাগত জানান সাধারণ মানুষ। চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানান অপরাধ রোধে সারা দেশে অভিযান চলমান থাকবে আশা তাদের। এইভাবে চলতে থাকলে নারীরা অনেকটাই সেফ ফিল করবে বা ঠিকভাবে রোডে ঘাটে চলতে পারবে, অনেকটা ভয় যে ওই জিনিসটা থাকবে না আর কি। সেনাবাহিনী যে কাজটা করতেছে এটার জন্য আমরা তাদেরকে স্যালুট জানাই। এটা দেশের জনগণের জন্য, চলাচলের জন্য, আমাদের বাইকারদের জন্য অনেক ভালো। এইভাবে যদি করে তাহলে আরো অন্য মানুষ দেখে সেটা সতর্ক হয়ে যাবে। এই সময় যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায়, হেলমেট না পরায় বেশ কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। 35টা মামলা হয়েছে, 1,08,500 টাকা জরিমানা। মোটরসাইকেলে হয়েছে হেলমেটের লাইসেন্সের ডেট ফেল বা পেপারসের ডেট ফেল এগুলো, আর প্রাইভেট কারের ফিটনেসের ডেট ফেল। আইন মানতে চায় না যে হেলমেট নাই, কাগজের ডেট ফেল। কিছু মানুষের দেহ তল্লাশি করে সামান্য 2টার কাছে 2 পুরা গাঁজা পাওয়া গেছে, এটা আমরা জব্দ করছি। 2 জন আটক করা হয়েছে, এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী দিনগুলোতেও তল্লাশি অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছে যৌথ বাহিনী। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। কোরবানির পশুতে ভরে গেছে গাবতলীর হাট, কিন্তু এখনো পুরোদমে জমে ওঠেনি বেচা বিক্রি। ঈদের দিন এগিয়ে আসলে বিক্রি বাড়বে আশা ব্যাপারীদের, তবে ক্রেতারা বলছেন ভিন্ন কথা। হাতে সময় থাকায় এখনো দাম ছাড়ছেন না বিক্রেতারা। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলী। ঈদুল আজহায় কোরবানি উপলক্ষে 8,000-এরও বেশি পশু এসেছে এই হাটে। এত পশু থাকলেও এখনো ক্রেতা সমাগম নামে মাত্র। ব্যাপারীরা বলছেন, রাজধানীর এ হাটে কেনাবেচা জমে ঈদের 1-2 দিন আগে, আর সে অপেক্ষাতে আছেন তারা। তবে যে কয়েকটি গরু বিক্রি হয়েছে তার দামে সন্তুষ্ট ব্যাপারীরা। 50টার প্লাস বিক্রি করে ফেলছি। আলহামদুলিল্লাহ ভাই, আমি খুব ভালো রেসপন্স পাচ্ছি। সবাই আছে,
রাখবো করায় এই জন্য 3 তারিখে 4 তারিখে গরু কিনে বেশি করবো। যদি গরু বেশি আসে তাহলে হয়তো আমাদের তাহলে ডাউন খেতে হবে, আর যদি মনে করেন যে হাটে এরকমভাবে আসে এরকম হলে মানে আশা করা যায় কিছু মানে দাম ভালো হবে। এখন যেসব ক্রেতা হাটে আসছেন তারা ঘুরছেনই বেশি, তাদের অভিযোগ দাম হাঁকা হচ্ছে বেশি, দাম ছাড়তেছে না, ক্রেতা কম। তো আজকে আমরাও আসছি এক্সপিরিয়েন্স নিতে, আমরাও ডিসিশন নিয়ে আসি যে আজকে কিনবো, বাজার অনুযায়ী মনে হচ্ছে এরা দাম বেশি চাচ্ছে। দিন 5 তো আছে, 5 দিন আছে, সো সেই হিসেবে তারা হয়তো চিন্তা করতেছে আরও কিছু আসবে বা আরও কাস্টমার আসলে একটু ভালো দাম পেলে হয়তো তারা ছেড়ে দিবে। ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আরও পশু আসছে গাবতলী হাটে, প্রতিনিয়ত ভিড়ছে ট্রাক পিকআপ। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। খাদ্যসহ পরিচর্যা ব্যয় বাড়ায় কুষ্টিয়া কোরবানির গরু নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন খামারিরা। বেড়েছে লালন পালনে ব্যয়, সেই তুলনায় বাড়েনি গরুর দাম, ফলে লাভ নিয়ে শঙ্কায় রয়েছেন খামারিরা। তারা বলছেন কয়েক বছরে যেভাবে গোখাদ্যের দাম বেড়েছে সে তুলনায় বাড়েনি গরুর দাম, তাই এবারের ঈদে দেশের বাইরে থেকে গরু আমদানি না করার দাবি খামারিদের। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কোরবানির ঈদকে সামনে রেখে সারা দেশের মতো কুষ্টিয়াতেও গরু লালন পালনে ব্যস্ত সময় পার করছে খামারিরা। এবছর জেলায় 18,000 খামারে প্রস্তুত করা হয়েছে 2 লক্ষের অধিক কোরবানির পশু। বিগত কয়েক বছর ধরে লাগামহীনভাবে গোখাদ্যের দাম বাড়ায় পশু লালন পালনে খামারিদের ব্যয় বেড়েছে কয়েক গুণ, তবে সেই তুলনায় বাড়েনি গরুর দাম, ফলে এবারের কোরবানির ঈদে লাভ নিয়ে শঙ্কায় পড়েছে খামারিরা। গরুর যে খড়কুট কিনি আমরা খাওয়াই, প্রচুর দাম, সেই অনুপাতে প্রত্যেক বছর কোরবানির সময় গরু বিক্রি করতে গেলে আমরা ন্যায্য দাম পাইনি। আমাদের বছর শেষে গরু বিক্রি করে হিসাব করতে গেলে লস হয়। গরু পুষে যে বিচিনির দাম, যে খাবারের দাম, সেই হিসাবে আমরা ন্যায্য মূল্য পাই না। আমরা যে গরু পুষি, আমরা লালন পালনের আমার পুষাই না। খামারিরা বলছেন কয়েক বছর ধরে যেভাবে গোখাদ্যের দাম ও পরিচর্যা ব্যয় বেড়েছে সে তুলনায় বাড়েনি গরুর দাম, তাই এবারের ঈদে দেশের বাইরে থেকে গরু আমদানি হলে লোকসানে পড়বেন তারা। বাইরের দেশ থেকে গরু আমদানি না করার দাবি তাদের। পাশের দেশ ইন্ডিয়া থেকে গরু আসলে তো আমাদের অনেক টাকা লস হয়। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের একটা বিশেষ আবেদন, ভারত থেকে বা কোনো দেশ থেকে যেন চোরাই পথে বা যে কোনো পদ্ধতিতে গরু যেন না আসে। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন দেশের বাইরে থেকে কোরবানির গরু আসার সম্ভাবনা নেই এবছর, তাই বাজারে ভালো দাম পাবে খামারিরা। প্রশাসনের পক্ষ থেকে, আমাদের মিনিস্ট্রির পক্ষ থেকে, আমাদের অধিদপ্তরের পক্ষ থেকে আমরা পদক্ষেপ নিচ্ছি যেন বাইরে থেকে কোনো গরু না আসে আমাদের কৃষকদের ক্ষতিগ্রস্ত করতে না পারে। গোখাদ্যের দাম ও পরিচর্যা ব্যয় বাড়লেও দেশের বাইরে থেকে কোরবানির গরু না আসলে লাভবান হবেন খামারিরা। দেশীয় পশুতেই পূরণ হবে কোরবানির চাহিদা, এমনটাই প্রত্যাশা তাদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। ব্যস্ততম ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কটিতে প্রতিনিয়তই ডাকাতির ঘটনা ঘটছে। সম্প্রতি যাত্রীবাহী বাস, ট্রাক এবং প্রবাসীর মাইক্রোবাসে ডাকাতি হয়েছে। ডাকাতির ঘটনায় আতঙ্কিত চালক ও যাত্রীরা। আর পুলিশের প্রশাসনের দাবি, টাঙ্গাইল অংশে মহাসড়কে সার্বক্ষণিক নজরদারি সহ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সহকর্মী অভিজিৎ ঘোষের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন সালমা জাহান। শুক্রবার রাতে টাঙ্গাইলের মির্জাপুরের চরপাড়া পুলিশ বক্সের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের পরিচয়ে একটি গাড়ি আটকে নারী প্রবাসীর মাইক্রোবাসে ডাকাতি হয়েছে। এই সময় প্রবাসীর মালামাল লুটে নেয় তারা। পরে টহলরত পুলিশের টিম এগিয়ে আসলে গুলি ছুড়ে ডাকাত দল। এতে পুলিশের সঙ্গে থাকা রেকার হেলপারের কবজিতে গুলি লাগে। থেকে 9 জন মানুষ ছিল, একজনের হাতে বন্দুক ছিল, অন্যজনের হাতে ছিল অনেক কিছু অস্ত্র ছিল। পুলিশের হাতে যে ওই রকি টকি থাকে এটা ছিল। গেল বৃহস্পতিবার দিবাগত রাতে মির্জাপুর নাসির গ্লাস সংলগ্ন ফ্লাইওভার থেকে উত্তরাঞ্চলগামী তেলবাহী ট্রাকে ডাকাতি করা হয়। এখনও ওই ট্রাক উদ্ধার করতে পারেনি পুলিশ। গত 21 মে দিবাগত রাতে শিবপুর এলাকায় আল ইমরান নামে যাত্রীবাহী চলন্ত বাসে ডাকাতি হয়। এতে বাসে থাকা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল লুট করে তারা। পরে এই ঘটনায় 3 জন ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে গত 25 ফেব্রুয়ারি ভোরে ঘাটাইল সাগরদিঘি সড়কে লক্ষণের বাঁধ এলাকায় 4টি শিক্ষা সফরের বাস ডাকাতের কবলে পড়ে। 22 মার্চ মির্জাপুরে ফাঁকা গুলি করে 3 গরু ব্যবসায়ীর কাছ থেকে 78 লাখ টাকা ছিনতাই হয়। ডাকাতি ছিনতাইয়ের এসব ঘটনায় মহাসড়কে ঈদ যাত্রায় শঙ্কায় চালক ও যাত্রীরা। রোডে আইন শৃঙ্খলা থাকলে পরে ভালো হয়, সবচেয়ে নিরাপদ। প্রশাসনের লোকজন যদি তৎপরতা থাকে তাহলে মনে হয় এটা সমস্যার সমাধান হতে পারে। পুলিশ সেনাবাহিনী এগুলো মোতায়েন বেশি করে করার দরকার। হাইওয়ে পুলিশ যারা আছে তারা রাতে টহলে থাকবে, তাহলে দেখা যায় নিরাপদে যাত্রীরা তাদের গন্তব্যে যেতে পারবে। আমরা ভালোভাবে চলাফেরা করতে পারি, এই জন্য আইনকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। মহাসড়কে পুলিশের টহল জোরদার রয়েছে জানিয়ে ডাকাতদের ধরতে অভিযান চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। বিস্তারিত আমরা সবই নিচ্ছি, মামলা রুজু প্রক্রিয়াধীন আছে, আমাদের তদন্তের সময় দেন, আমরা বিস্তারিত ঘটনা আপনাদের পরে ব্রিফ করে জানাবো। মহাসড়কে ডাকাতি রোধে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আধুনিক প্রযুক্তি সহ প্রশিক্ষণের পাশাপাশি জনসাধারণকে সচেতন হতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। আশুলিয়ায় চলমান এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের কারণে সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে খানাখন্দ ও জলাবদ্ধতার ফলে ঈদে পশুবাহী ট্রাক ও ঘরমুখ মানুষের বাড়তি চাপে 20 কিলোমিটার সড়কে ভোগান্তি রয়েছে। এদিকে প্রশাসন বলছে ঈদযাত্রা নির্বিঘ্ন ও ছিনতাই রোধে নেওয়া হয়েছে প্রস্তুতি। সাভার প্রতিনিধি দেওয়ান ইমনের রিপোর্ট। সাভারের আশুলিয়ায় বাইপাইল আব্দুল্লাপুর সড়কে চলমান রয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। প্রতিনিয়ত যানজট লেগে থাকা সড়কটিতে বাড়তি ভোগান্তি হিসেবে যোগ হয়েছে জলাবদ্ধতা ও খানাখন্দের। এতে 20 মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে কয়েক ঘন্টা। ঈদে একদিকে পশুবাহী ট্রাক, অন্যদিকে ঘরমুখ মানুষের বাড়তি চাপে ভোগান্তি আরো কয়েক গুণে বেড়ে যাওয়ার শঙ্কা সড়ক ব্যবহারকারীদের। জামগড়ার থেকে 10 মিনিটের রাস্তা, আমাদের সময় লাগে 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে। 5টা-6টা জায়গার মধ্যে নামছি পানির মাঝে নামার পরবর্তীতে আমরা আবার আসছি। গাড়ি নিজেরাই ধাক্কা দিতে আসি, নিজেরাই বিকল্প বাজে রাস্তা করে নিয়ে আসতে আসি। ভোগান্তির শেষ নেই আমাদের আশুলিয়াবাসীর, বিশেষ করে জামগড়া বাইপাইল এই অঞ্চলের মানুষের চলাচল খুবই কষ্টকর হয়ে যেতেছে। ঈদে পশুবাহী ট্রাক ও ঘরমুখ মানুষের দুর্ভোগ কমাতে নানা ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানায় পুলিশ। ঈদ উপলক্ষে যে ট্রাফিক জ্যামের বিষয়টা থাকে, সেই ক্ষেত্রে যাতে আমরা নির্বিঘ্নে লোকজনের যাতায়াতের জন্য আমরা ব্যবস্থা করতে পারি, সেই জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে অন্য জেলা থেকেও ফোর্স আনা হচ্ছে। ঈদ উপলক্ষে সারা দেশ থেকে রাজধানীতে আসা পশুবাহী ট্রাকগুলোকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি বাড়ি ফেরা মানুষের দুর্ভোগ কমানোর দাবি সবার। দেওয়ান ইমন, দেশ টিভি, সাভার। 7 বছর আগে সৌদি আরবে শ্রমিক হিসেবে গিয়েছিলেন আব্দুল জব্বার সর্দার। বিমানবন্দর নেমেই তিনি বুঝতে পারেন দালালরা তাকে বিমানবন্দরের ক্লিনার হিসেবে বেচে দিয়েছেন। 3 বছর পর শূন্য হাতে তাকে বিমানবন্দর থেকে বিদায় করে দেওয়া হয়। 1 বছর আগে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তাকে আইসিইউতে ভর্তি করা হয়। এই খবর পেয়ে স্বামীকে ফেরাতে সরকারের এক দপ্তর থেকে আরেক দপ্তরে ছোটাছুটি শুরু করেন স্ত্রী। তার চেষ্টায় অচেতন অবস্থায় দেশে ফিরেছেন জব্বার সর্দার। কাজী শাহেদের প্রতিবেদন। কৃষিকাজ করতেন রাজশাহীর তানোর উপজেলার আব্দুল জব্বার সর্দার। ধার দেনা করে 7 লাখ টাকা জোগাড় করে 2018 সালের 16 জানুয়ারি সৌদি আরব যান তিনি। বিদেশে গিয়ে তার ভাগ্য ফেরেনি, বরং দুর্ভোগের কবলে পড়েন। গত বছরের 10 মে তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। কাজ করতে করতে এই 2 বছর 8 মাস কাজ করার পরে এই অ্যাক্সিডেন্ট যখন করলো, তখন রোডে পড়ে আছে, ওনারা তো কেউ নাড়বে না। তখন ও বলদিয়ার পুলিশে এসে তখন আমার স্বামীকে নিয়ে যে ভর্তি করায়। আব্দুল জব্বার সৌদি আরবের ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। স্বামীকে দেশে ফিরিয়ে আনতে নানা সরকারি অফিসে ঘুরেছেন। অবশেষে 23 মে ভোরে অচেতন অবস্থায় দেশে ফেরেন তার স্বামী। প্রথমে ঢাকায় একটি হাসপাতালে রেখেছিলেন, খরচ কুড়াতে না পেরে রাজশাহী মেডিকেলে নিয়ে আসেন। তো ওনাদের সঙ্গে আমার কথা হয়েছিল, ওনারা 3.5 লক্ষ টাকা আমার হাতে দিবে। ওনারা বলেছিল যে তুমি তোমার কোন মেডিকেলে ভর্তি করবা সে মেডিকেল চয়েস করো, আর অ্যাম্বুলেন্স তুমি ভাড়া করো। তো সবই দিলাম, কিন্তু ওনারা আমার সঙ্গে বেইমানি করলো। ওনারা আমার সঙ্গে বললো যে 6 ঘন্টা রুগীর সঙ্গে থাকবো, ডাক্তারের সঙ্গে কথা বলবো, নার্সের সঙ্গে কথা বলবো, ডিটেলসই সব জানাবো, তারপরে আমরা দেশে ফিরে আসব। কিন্তু ওনারা তা আমাকে করলেন না।
জব্বার সর্দার ফিরে এলেও আগে থেকেই নিঃস্ব পরিবারটি চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন। সহযোগিতা চেয়েছেন স্বজনরা। আমরা মনে করছি যে সরকার থেকে যদি আমাদের একটু সহযোগিতা করতো তাহলে ভালো হতো। সরকারিভাবে আমরা লাইন করে 3 মাসের মধ্যে আমরা ফেরত পাই। ফেরত পাওয়ার পর অবস্থা তো ক্রিটিক্যাল অবস্থা। 26 মে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি হয় শনিবার তাকে হাসপাতালের সাধারণ ওয়ার্ডে দেওয়া হয়েছে। তার যে মস্তিষ্কে আমরা বলি হাইড্রোকেফালাস, অর্থাৎ মস্তিষ্কের একটি অংশে পানি জমে আছে, সেই অংশটি আস্তে আস্তে পানিটি অপসারণ করতে হবে, এটি ওষুধের মাধ্যমে হয়তো হবে, এবং একই সাথে তার যে শারীরিক অবস্থা অর্থাৎ যে পুষ্টিগত একটি অবনতি ঘটেছে সেটির উন্নতি করা প্রয়োজন। আব্দুল জব্বার সর্দারের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার হিরানন্দপুর গ্রামে। স্ত্রী, 1 ছেলে ও 1 মেয়ে নিয়ে তার সংসার। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।